সংস্কারের সঙ্গে আমরা শিক্ষা ব্যবস্থাকে যুক্ত করছি। আমি আসলে কিন্তু রাষ্ট্রের সংসারে বিশ্বাসী লোক না, প্রথমে বলে রাখি। আমি এই রাষ্ট্র মনে করি যে রাষ্ট্র অত্যন্ত ক্ষতিকর, জনগণের যে অধিকার সে হরণ করে শুধু তাই নয়, এই রাষ্ট্র 1972 সালে গঠিত হয়েছে জনগণের অধিকার হরণ করে। এখন জনগণের অধিকার হরণ করা বলতে আমি কী বুঝি? কারণ যে কোনো রাজনৈতিক জনগোষ্ঠীর অধিকার রয়েছে নিজেদের রাষ্ট্র নিজেরা গঠন করবার, এটা অধিকার আছে তার। সেই অধিকারটা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে 1972 সালে। কারণ যারা পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্যে যারা ভোট দিয়েছিলেন, ভোট পেয়েছিলেন, তারাই এসে আমাদের এই বাংলাদেশের সংবিধান তারা লিখেছে, ঠিক আছে? ফলে আমরা কিন্তু ওই যে আদিপাপ যেটা ঘটেছে তারই কিন্তু কাফারা, তারই কিন্তু ক্ষতি আমরা দিয়ে যাচ্ছি দিনের পর দিন। এবং আমাদের কিন্তু এই কষ্টের বোঝা আমাদের এই বাড়ছে এবং আমরা ক্রমশ কিন্তু অনেকগুলো ক্ষেত্রে পিছিয়ে পড়ছি। যেহেতু এতটা বছর গেল, তারপরে রাষ্ট্র ব্যাপারটা যে গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্র যে গঠন করতে হয় এবং রাজনৈতিক জনগোষ্ঠীকে যে তারা যেভাবে রাষ্ট্রটা চায় তেমনি করে রাষ্ট্রটা গঠন করা তাদের জন্য, এটা আন্তর্জাতিকভাবে বলি কিংবা যে কোনো রাজনৈতিক দর্শন দিক থেকে বলি, এই গঠন করার ক্ষেত্রে অধিকার, এটা আমরা ক্রমাগত অস্বীকার করে যাচ্ছি। তা আমি বিনয় সিংহের শুরুতেই বলবো যে সংস্কার শব্দটা যেন আমরা বাদ দিই। সংস্কার শব্দটা ক্ষতি করবে আমার, এটা প্রথম আমার নিবেদন। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে রিপন ভাই খুব সুন্দর একটা বক্তব্য তুলে ধরেছেন, একটা ছোট্ট সমালোচনা করেছেন। আমি খুব খুশি, আমি এটা নিয়ে আরও আলোচনা করতে চাই। এবং আমার বিএনপিতে আমি জানেন যে আমি বিএনপির আমার নিজের যে অবস্থান, আমি সকল দলের সঙ্গে আমার এক ধরনের ভালোবাসার সম্পর্ক যেমন আছে, তেমনি একের সঙ্গে পার্থক্য রয়েছে। ভালোবাসা সম্পর্কে কেন জরুরি? কারণ এটা আমাদের দেশ। আমি শুরু থেকে বিএনপির সম্পর্কে একটা কথা বলেছিলাম ছাত্রদেরকে বুঝিয়ে বলার জন্য, যে তারাই গণঅভ্যুত্থান করতে পারতেন না যদি খালেদা জিয়া তার যে দৃঢ় আপসহীন যে অবস্থানটা ছিল, যে নির্বাচন করে ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্রকে বৈধতা দেওয়া যাবে না। ফলে আপনারা এই গণঅভ্যুত্থান করতে পারতেন না খালেদা জিয়া ছাড়া। এবং আমি এটাও বলেছিলাম যে আপনাদের উচিত ছিল প্রথমে গিয়ে তাকে গিয়ে আপনাকে অভিনন্দন জানানো, এটা আপনারা করেননি। এটা আমি বলেছি, আপনার বলতে ভুলে গেছেন কিনা। তারপরে বিএনপিকে সমালোচনা করার অসুবিধা নেই, কিন্তু আপনার যার যেটা ঐতিহাসিকভাবে যা প্রাপ্য, এটা আপনাকে দিতে হবে। এটা ছাড়া কিন্তু আমরা আগামী দিনে কোনো রাষ্ট্রই আমরা গঠন করতে, ঠিক এটাও একইভাবে সত্য শেখ মুজিব সম্পর্কে। তারও একটা অবদান রয়েছে। শেখ মুজিব ফ্যাসিস্ট মুজিব আর শেখ মুজিব ঐতিহাসিক মুজিবের মধ্যে পার্থক্য আছে, এটা আমাদেরকে করতে হবে। একই আপনাদেরকে মূল্য পরিশোধ করতে হবে শেরে বাংলা ফজল হককে। বঙ্গবন্ধু যদি কাউকে ডাকতে চান তাহলে আপনার শেরে বাংলা ফজল হককে ডাকবেন, তিনি সত্যিকার অর্থে বঙ্গের প্রধানমন্ত্রী ছিলেন দোদুল্লাহ। তো ছাত্রদেরকে ওদের শিখতে হবে। ছাত্ররা শুধু বয়স কম বলে যদি মনে করেন আমাদের আগের জেনারেশন কম জানে বা কম বুঝি তাদের চেয়ে, এটা কিন্তু দুঃখজনক হবে। এবং যেহেতু এই গণঅভ্যুত্থান যখন গড়ে উঠেছে এবং গড়ে ওঠার সময় থেকে আমরা সমর্থন করেছি, কিন্তু অনেকগুলো চিন্তার অস্পষ্টতার জন্য তরুণদের অস্পষ্টতা, অপরিচ্ছন্নতা, সেই চিন্তাগুলোকে পরিচ্ছন্ন করবার ক্ষেত্রে তাদের কোনো আগ্রহ আমরা কম দেখেছি। তারই কিন্তু পরিণতি, যেটা রিপন ভাই বলেছেন যে এখন তার যে একটা কী বলবো আমরা একটা সরকার, এটা কি বৈধ না এটা অবৈধ, সে কী করে দিকে বৈধ করবে তার তো কোনো উপায় নেই। যদি আপনি এখন একটা অধ্যাদেশ, রিপন ভাই একটু পাশে বলছেন, আমাকে খুব গুরুত্বপূর্ণ আপনাদের জানা দরকার যে এখন যেটা একটা অধ্যাদেশ, মানে বর্তমান যে সংবিধান তার অধীনে আপনি একটা অধ্যাদেশ দিয়ে যদি আপনি তাকে বৈধ করেন, তাহলে কী হলো? আপনি তো আসেন কী করে? অধ্যাদেশ তো শুরুতে করার কথা ছিল। যদি তাই করতে চান তারপরে কীভাবে আছেন? এই যে জগা খিচুড়ি ব্যাপারটা, এটা দেখেন, এই যে এটা কিন্তু কি আপনি এদিকে দোষারোপ করবেন? আপনি কি এদিকে দোষারোপ করবেন? না, আমি আপনাদেরকে দোষারোপ করবো যারা শিক্ষা নিয়ে কথা বলছে। আমি তরুণদেরকে দোষারোপ করবো যারা শিক্ষা নিয়ে কথা বলতে চাইছে। কারণ কি করে সংবিধানের সঙ্গে রাজনীতির কী সম্পর্ক, সংবিধানের সঙ্গে বা আইনের সঙ্গে রাজনীতির কী সম্পর্ক? এত বড় একটা গণঅভ্যুত্থানে যখন আপনার নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন, আপনাদের বোঝা উচিত ছিল যে রিপন ভাই বলছেন যে আপনার একটা রাজনৈতিক দল থাকা দরকার ছিল আগে, নইলে বিপ্লব হয় না। যদি আমি তার সঙ্গে এখানে একমত হব না, আমি বলবো কেন আমি একমত হব না, সে পরে আসছে।